সাকিব ও নীল দুজনেই ২১ বছরের তরুণ এবং পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু। ভ্রমণই তাদের নেশা, বিশেষ করে পাহাড় আর জঙ্গল, অজানা পথ, নির্জনতা আর প্রকৃতির রহস্য, এই তিনটেই তাদের সবচেয়ে বেশি টানে। একদিন তারা সিদ্ধান্ত নেয় পাহাড়ে হাইকিংয়ে যাবে। উদ্দেশ্য একটাই, শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। সেই লক্ষ্যেই তারা বাসে করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দীর্ঘ যাত্রার কারণে সেখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। বাস থেকে নেমে সাকিব নীলকে বলে, চল আজ রাতটা কোনো হোটেলে কাটাই, কাল ভোরে উঠে হাইকিং শুরু করব। ঠিক আছে, বাস স্ট্যান্ডের কাছেই কোনো একটা হোটেলে আজ রাতটা কোনো মতে কাটিয়ে দিই। যেই কথা সেই কাজ। বাসস্ট্যান্ড থেকে একটু দূরে একটি সাধারণ মানের হোটেলে তারা ওঠে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে দুজনেই কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। পরদিন প্রথমে সাকিবের ঘুম ভাঙে। ঘুম চোখে সে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। সকাল নয়, দুপুর ১২টা বেজে গেছে। নীল তখনও গভীর ঘুমে। তাড়াহুড়ো করে সাকিব নীলকে ডাকতে থাকে। নীল, এই নীল, তাড়াতাড়ি ওঠ, অনেক বেলা হয়ে গেছে। এত দেরি হয়ে গেছে, তুই আমাকে আগে ডাকিসনি কেন? আমি তো এইমাত্র উঠলাম। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, এখনই বেরোতে হবে, না হলে আজ আর পাহাড়ে ওঠাই হবে না। কথা শুনেই নীল তড়িঘড়ি করে উঠে পড়ে। প্রস্তুতি শেষ করে তারা পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের পাদদেশে পৌঁছাতে পৌঁছাতে বিকেল ৩টে বেজে যায়। সামনে যে দৃশ্য তাদের চোখে পড়ে তা সত্যিই ভিন্ন রকম। ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল পাহাড়, চারপাশে বড় বড় গাছ, আলো ছায়ার এক অদ্ভুত মেলবন্ধন। ঠিক তখনই তাদের কাছে একজন লোক এগিয়ে আসে। লোকটি স্থানীয় বাসিন্দা। সে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আপনারা কারা? এখানে কি করছেন? আমরা এই পাহাড়ে উঠতে এসেছি। আপনারা জানেন না এই পাহাড়ে ওঠা নিষেধ? কেন? এখানে উঠলে কি হয়? এই পাহাড়ে যারা একবার ওঠে, পাহাড় তাদের নিজের কাছে রেখে দেয়। তারা কেউ আর ফিরে আসে না। তাই নাকি? তাহলে কেউই কি কখনো ফিরে আসেনি? শুধু একজন ফিরে এসেছে, তার নাম রহিম। সে কোথায় থাকে? এই রাস্তা ধরে একটু এগোলে একটা কুঁড়ে ঘর দেখবেন, ওখানেই থাকে রহিম। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। পাহাড় সম্পর্কে আরও জানার আগ্রহে সাকিব ও নীল সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সত্যিই তারা একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে গিয়ে তারা রহিমের সঙ্গে দেখা করে। রহিমের বয়স আনুমানিক ৩২। মুখে ক্লান্তি আর চোখে গভীর শূন্যতা। কুঁড়ে ঘরের ভেতরে বসে তিনজন মুখোমুখি হয়। আমরা আজ এই পাহাড়ে উঠতে চাই। শুনেছি আপনি একমাত্র মানুষ যিনি এখান থেকে ফিরে এসেছেন। আপনি কি আমাদের পথ দেখাতে আমাদের সাথে যেতে পারবেন? এই পাহাড়ে যাওয়ার কথা ভুলে যাও, ভুলেও সেখানে যেও না। কেন? গেলে কি হবে? এই পাহাড়ে যে একবার যায়, পাহাড় তাকে গিলে খায়। কিন্তু আপনি তো ফিরে এসেছেন, আপনি তো ঠিকই আছেন। কে বলেছে আমি ঠিক আছি? পাহাড় আমাকে ছাড়েনি। পাহাড় আমার কাছ থেকে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে।
সে আর তার স্ত্রী মিথিলা বেড়াতে এসেছিল এই পাহাড়ে। পাহাড়ে ওঠার পর মিথিলা অদ্ভুত আচরণ আমাকে করতে শুরু করে। ডাকছে। বারবার বলতে থাকে জঙ্গল আমাকে ডাকছে, এই পাহাড় আমাকে তাকে যেতে হবে। ডাকছে। তারপর হঠাৎ করেই সে জঙ্গলের গভীরে হারিয়ে যায় আর আর কখনো কোথায় গেলি? ফিরে আসেনি। এই পাহাড়ে যারা যায়, হয় পাহাড় তাদের নিজের কাছে রেখে দেয়, নয়তো ফিরিয়ে দেয়। কিন্তু যারা ফিরে আসে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। আপনি পুলিশের কাছে যাননি কেন? হয়তো পুলিশ আপনার স্ত্রীকে খুঁজতে সাহায্য করত। এই জঙ্গলে যারা একবার হারিয়ে যায়, পুরো দুনিয়া তাদের ভুলে যায়, যেন তারা কখনো ছিলই না। হয়তো আপনার স্ত্রী পথ হারিয়ে ফেলেছিল। আপনি আমাদের সঙ্গে চলুন, হয়তো আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। কখনো না, আমি ওই জঙ্গলে আর ফিরবো না, আর তোমরাও যেও না। আমরা যাবই, দেখি পাহাড় আমাদের ফেরায় না রেখে দেয়। যে যাও, একটা কথা মনে রাখো, জঙ্গলে চলার সময় যদি মনে হয় কেউ পিছন থেকে ডাকছে, ভুলেও পিছনে তাকাবে না। পিছনে তাকালে কি হবে? প্রাণে বাঁচতে চাইলে আমার কথা মেনে চলো। কথা শেষ করে তারা কুড়ে ঘর থেকে বের হয়। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আজ রাতটা হোটেলে কাটাই, কাল পাহাড়ে উঠব। এখানে কোনো হোটেল নেই, বরং আজই উঠি, টেন্ট টানিয়ে রাতটা থাকব। আগেও এমন অভিজ্ঞতা থাকায় সাকিব রাজি হয়ে যায়। পাহাড়ে ওঠার কিছুক্ষণ পর ঘন কুয়াশা চারপাশ ঢেকে ফেলে। রাত 8টা হলেও মনে হয় গভীর রাত। টর্চ জ্বালিয়েও সামনে কিচ্ছু দেখা যায় না। তারা টেন্ট টানিয়ে ভেতরে বসে কথা বলতে থাকে। আচ্ছা, তোর কি মনে হয় এই জঙ্গল কি আসলেই মানুষকে নিজের কাছে রেখে দেয়? আরে ধুর, এসব বাজে কথা। জঙ্গল আবার কি করে মানুষকে নিজের কাছে রাখবে? আর তুইও না খুব সহজেই এসব মানুষের কথায় বিশ্বাস করে ফেলিস। না রে, ব্যাপারটা আলাদা। এই জঙ্গলটা কেমন জানি অদ্ভুত। জঙ্গলের ভেতরে একটা আলাদা শান্তি আছে। কোনো কোলাহল নেই, কোনো হইচই নেই। এখানে আসার পর থেকেই নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। সব জঙ্গলের ভেতরেই তো এমন শান্ত থাকে। এটা আর নতুন কি? না রে, এই জঙ্গলে ঢোকার পর থেকেই নিজের ভেতরে একটা গভীর শান্তি পাচ্ছি, যেটা আগে কখনো পাইনি। তা ভালোই তো, চল এখন ঘুমিয়ে পড়ি। কাল সকাল হলে চারপাশটা ঘুরে দেখব। তুই ঘুমা, আমি আশপাশটা একটু ঘুরে আসি। এই কথা বলেই নীল টেন্টের বাইরে বেরিয়ে যায় চারপাশটা দেখার জন্য। নীলের পিছু পিছু সাকিবও বের হয়। নীল হাতে একটি টর্চ নিয়ে এক দৃষ্টিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাকিব পিছন থেকে বারবার নীলকে ডাকতে থাকে, কিন্তু নীল যেন সাকিবের কোনো কথাই শুনতে পাচ্ছে না। শেষ পর্যন্ত সাকিব দৌড়ে গিয়ে নীলের হাত শক্ত করে চেপে ধরে। তখনই নীল যেন হুঁশ ফিরে পায়। কোথায় যাচ্ছিস তুই? একভাবে সামনের দিকে হেঁটে যাচ্ছিলি কেন? একটু সামনেই যাচ্ছিলাম। এখন আর কোথাও যেতে হবে না। তোকে তো বললাম কাল সকালে যাব আমরা। এই কথা বলেই সাকিব নীলের হাত ধরে টেনে নিয়ে আবার ও টেন্টের ভেতরে ফিরিয়ে আনে। পরের দিন সকালে তারা দুজন পাহাড়ের আরও উপরের দিকে ওঠার জন্য রওনা দেয়। দিন হয়ে গেলেও পাহাড়ের এই জঙ্গলে বড় বড় গাছ আর ঘন কুয়াশার কারণে সামনে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। সাকিব আর নীল সামনের দিকে হাঁটছে। ঠিক তখনই নীল বলে ওঠে, কেউ যেন আমাকে পিছন থেকে ডাক দিল। ডাকটা শুনে তারা দুজনেই থেমে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যে কণ্ঠে ডাকটা দেওয়া হয়েছে সেটা আর কারো নয়, নীলের নিজের কণ্ঠ। সাকিব নীলের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, নীল। নীল, ভুলেও পিছনে তাকাবি না। ঠিক তখনই আবার নীলের কণ্ঠে ডাক আসে, নীল। নীল এবার অদ্ভুত আচরণ করতে শুরু করে।
সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে বলে, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। এই কথা বলেই নীল পিছনে তাকায়। এবার সাকিবও পিছনে তাকায়। সাকিব বিস্ময়ে দেখে একটি বড় গাছের ঠিক আড়ালে আরেক নীল দাঁড়িয়ে আছে, কিন্তু সেই নীলের চোখ সাদা, চোখে কোনো মণি নেই। নীল দৌড়ে চলে যায় গাছের আড়ালে থাকা সেই নীলের দিকে। গাছের আড়ালের নীল ধীরে ধীরে সামনে হাত বাড়িয়ে দেয় আসল নীলকে ধরার জন্য। আসল নীলও হাত বাড়িয়ে দেয় তার দিকে। দুজনের হাত একে অপরের সঙ্গে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই গাছের আড়ালের নীল আসল নীলকে নিয়ে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে থাকে। কে আছো এখানে? পিছন থেকে সাকিব কোথায় তুমি? দৌড়ে আসে নীলকে ধরার দেখা জন্য, দাও! কিন্তু আমি এসেছি! সে পৌঁছনোর আগেই কোথায় তুই? নীল কুয়াশার ভেতরে হারিয়ে যায়। এদিকে সাকিব আয়! চারদিকে নীলকে খুঁজতে দেখা খুঁজতে দে! এদিক ওদিক দৌড়াতে থাকে। একসময় সে লক্ষ্য করে সে পাহাড়ের বাইরে চলে এসেছে। সাকিব বারবার পাহাড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কিছুক্ষণ ওঠার পর দেখে সে আবার পাহাড়ের বাইরে দাঁড়িয়ে আছে। এইভাবেই সময় গড়াতে গড়াতে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার আলোয় সাকিব অসহায়ের মতো জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন সে দূরে জঙ্গলের ভেতরে একটি বড় গাছের সামনে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীলের মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে সারা জীবন এই শান্তির জন্যই অপেক্ষা করছিল, আর আজ সে তা পেয়ে গেছে। এরপর থেকে সাকিব পাহাড়ের কাছেই একটি কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করে, কারণ যখনই সে শহরে ফিরে যায়, রাতে বাইরে বেরোলেই সে বারবার সেই জঙ্গলের ভেতরে পৌঁছে যায়, যেন জঙ্গল তাকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু জঙ্গলের কাছেই থাকলেই সাকিব শান্তিতে থাকতে পারে। ঠিক তখনই সাকিবের সামনে এসে দাঁড়ায় রহিম। রহিম সাকিবের দিকে তাকিয়ে ধীরে বলে, কি বলেছিলাম, এই জঙ্গল মানুষকে হয় নিজের ভেতরে নিয়ে নেয়, না হয় নিজের কাছে রেখে দেয়।